সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা বন্ধুদের অনুরোধে কিছু স্টক পিক করেছি এবং এই স্টকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রাখছি। যে সকল বন্ধুরা আমাদেরকে প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাই আমাদের ইন্সপিরেশন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায় এবং আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি। এই স্টকটি সম্পর্কে আমরা একটি ডিটেলস আলোচনা রেখেছিলাম আমাদের পূর্ববর্তী পোস্টে। আপনি চাইলে সেটি দেখতে পারেন। আজকে আবারও একটি শর্টকাট আমরা আপডেট দিচ্ছি। এই স্টকটি বর্তমানে উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে আছে, তবে 2 সপ্তাহ আগে 142 এই পয়েন্ট থেকে এই স্টকটি রিজেকশন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 140-42 এই জোনটাতে প্রাইস পয়েন্ট লেভেলে কিছুটা রেজিস্ট্যান্স থাকার কারণে এই স্টকটি এই পয়েন্ট থেকে রিজেক্ট হচ্ছে। সো বর্তমানে এই স্টকটির জন্য চ্যালেঞ্জ বলতে পারি 136 থেকে 142 এই জোনটা কিন্তু এই স্টকটির জন্য একটা চ্যালেঞ্জিং জোন, এবং বর্তমানে এই স্টকটি ভালো একটা ভলিউম পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়ে ভালো প্রাইস অ্যাকশনও হচ্ছে। আর এই স্টকটির এখন ফার্স্ট টার্গেট হতে পারে 158। এখানে এসে একটা মেজর সেল প্রেশার আসবে, তবে যাত্রাপথে এখানে কিছু প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স আছে। তবে বর্তমানে যে ভলিউমে এই স্টকটি ট্রেড হচ্ছে, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই স্টকটি গ্র্যাজুয়ালি এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট করে তার লক্ষ্যে পৌঁছে যাবে 158। আর সাপোর্টের কথা বললে বর্তমানে এই স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট 125। এখান থেকে দেখুন গত উইকে এই পয়েন্ট থেকে কিন্তু রিজেকশন হয়েছে। এখানে 123 টাকা পর্যন্ত নেমেছিল কিন্তু রিজেক্ট হয়ে আবার উপরে চলে আসে। সো এই পয়েন্টটা বর্তমানে ফার্স্ট সাপোর্ট। তবে স্ট্রং সাপোর্ট যদি আমরা বলি 120, এটা একটা স্ট্রং সাপোর্ট এবং এটি আমরা ইউজুয়ালি পিভট সাপোর্ট বলি। সো এই জোনটা হবে স্ট্রং সাপোর্ট এবং ফার্স্ট সাপোর্ট হচ্ছে 125 আমরা বলতে পারি। জেএমআই হসপিটাল নিয়ে আমরা গতদিনও আলোচনা করেছি, আপনি চাইলে ওই পোস্টটি দেখতে পারেন। আজকে আবারও একটা শর্টকাট আপডেট দিয়ে দিচ্ছি। এই স্টকটির জন্য এখন মেজর চ্যালেঞ্জ হচ্ছে 86.9 অর্থাৎ 87 এর উপর যদি স্টকটি দাঁড়িয়ে যায়, স্টকটি কিন্তু আবার একটা স্ট্রং প্রাইজেকশন আমরা দেখতে পারি। এই স্টকটির এখন বর্তমান সাপোর্ট 79.5, এখান থেকে কিন্তু রিজেক্ট হয়ে উপরে আসে। আর এই স্টকটির রিসেন্টলি যে ইপিএস পাবলিশড হয়েছে, ইপিএস কিছুটা কম আসার কারণে স্টকটি কিছুটা স্লো হয়ে আছে। তবে এই স্টকটির ফান্ডামেন্টাল অবস্থান ভালো এবং এই তাদের যে বিজনেস মডেল সেটিও খুব ভালো। আমি জিএমআই হসপিটাল নিয়ে কিন্তু একটি আলাদা পোস্ট করেছি, আপনি চাইলে দেখতে পারেন। এই স্টকটির ফান্ডামেন্টাল ডিটেলস আমি সেখানে শেয়ার করেছি এবং টেকনিক্যালিও এই স্টকটির লং টার্ম গন্তব্য কতটুকু হতে পারে সেটিও দেখিয়েছি। আর এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে 104। এই জোনটাকে ব্রেক করাটা এই স্টকটির জন্য এখন বর্তমানে একটি চ্যালেঞ্জ, এবং আমরা দেখতে পাচ্ছি 2 সপ্তাহ আগে এই পয়েন্ট থেকেই কাছাকাছি এই পয়েন্টে এসেই কিন্তু এখান থেকে রিজেক্ট হয় এবং বর্তমানে আবার একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি, একটা লং কারেকশন। এখন এই স্টকটি আমরা যদি ডে চার্টে দেখি, ডে চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, অর্থাৎ কারেকশনটি মোটামুটি ওভার। আপনি চাইলে স্টকটি আপনার হোল্ডিংয়ে থাকলে রাখতে পারেন এবং ফার্স্ট টার্গেট হতে পারে 96 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 103 কিংবা 4 হোয়াট এভার। এখন এটি ডিপেন্ড করছে আপনি কী ধরনের ট্রেড করতে চান। আপনি যদি শর্ট টার্ম ট্রেড করতে চান, আপনার জন্য ফার্স্ট টার্গেট 96 এবং সেকেন্ড টার্গেট 103। আর যারা লং টার্ম এই স্টকটি হোল্ড রাখতে চান, আমি রিকোয়েস্ট করব, আমি একটি পোস্ট করেছিলাম জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড একটি গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি, ওই পোস্টটি আপনি ডিটেলস দেখে নিন। এখন আমরা ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট ডেলি চার্টে আমরা যদি দেখি, ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি পিভট পয়েন্টের উপর অবস্থান করার জন্য স্ট্রাগল করছে। এখানে
উপরে অবস্থান করেছিল, আমরা দেখেছি প্রায় 49 পর্যন্ত এটি হিট করেছিল, কিন্তু আবারও এটি নিচে নামে এবং আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডে একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো এটি একটি রিভার্সাল সাইন, এখান থেকে আবার একটা রিভার্সাল হবে এবং গ্র্যাজুয়ালি এখানে আর একটি রেসিস্ট্যান্স ফেস করছে 48.9-এ। আশা করছি এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে এবং একটি নতুন হাই ক্রিয়েট করবে। এই স্টকটিও ট্রেডিং করার জন্য ভালো মানের একটি স্টক, কিন্তু মার্কেট অবস্থান এখন অতটা শক্তিশালী না হওয়ার কারণে অনেকগুলো ভালো ভালো স্টকও কিন্তু এখন প্লে করছে না। সো আপাতত আপনার কাছে যদি এই স্টকটি থাকে আপনি হোল্ডিংয়ে রাখতে পারেন। এখন আমরা ডে চার্টে যদি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এই স্টকটির অবস্থান দেখি, এই স্টকটিও কিন্তু আপ ট্রেন্ডেই আছে, একটা কারেকশনের মধ্যে হয়েছে কিন্তু আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। এখানে একটা ডবল টপ ফর্ম করেছিল এবং একটা ভালো রকমের কারেকশনও শর্টকাট হয়ে গেছে। আর উইক চার্টে যদি আমরা দেখি, উইক চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে রিজেক্ট হয়ে অনেকটা উপরে অবস্থান করছে 88.4-এ। সো এই স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট হচ্ছে 82.7 কিংবা 82 আমরা বলতে পারি। আর এখন বর্তমানে এই স্টকটির ফার্স্ট টার্গেট হতে পারে 113। এটিও ট্রেডিং করার জন্য একটি ভালো মানের স্টক। এখন আমরা একমি ল্যাবরেটরিজ লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, এই স্টকটি একটা সাইডওয়ে মুভমেন্ট করছে দীর্ঘদিন যাবত এবং আমরা দেখি যে এই স্টকটি 110 থেকে 105 এই রেঞ্জে এসে রিজেকশন হয় এবং আবার আমরা দেখছি যে লাস্ট কাপল অফ মান্থস এটি 84 কিংবা 80 থেকে 84 এই জোনটাতে এসে সাপোর্ট পায়। সো এই স্টকটি এখন এন্ট্রি দেওয়ার জন্য ভালো একটি পজিশনে আছে, কিন্তু এখনো এই স্টকটি মোমেন্টাম পাচ্ছে না। এখন মার্কেট যেহেতু এখনো উইক, সেহেতু এই স্টকটি আর একটু টাইম নিতে পারে। তবে উইকলি চার্টে আমরা কিন্তু একটা ইনভার্টেড হ্যামার কিংবা আমরা বলতে পারি একটা গ্রেভস্টোন ডোজি ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু একটা রিভার্সাল সিগন্যাল। এখানে আমরা কিন্তু একটা সিগন্যাল পাচ্ছি উইকলি চার্টে। সো আপনি স্টকটি যদি আপনার হোল্ডিংয়ে থাকে আপনি হোল্ড করতে পারেন। এটি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট পয়েন্টে আছে এবং এখান থেকে একটা রিভার্সাল হয়ে ফার্স্ট টার্গেট হতে পারে 92 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 105 থেকে 110। এখন আমরা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই স্টকটির অবস্থান যদি ডে চার্টে দেখি, এটি কম্পারেটিভলি একটি নতুন স্টক এবং ডাটাও লিমিটেড। আমাদেরকে এক বন্ধু রিকোয়েস্ট করেছেন আমি কেন এই স্টকটি নিয়ে অত আলোচনা করছি না। স্টকটির আসলে ডাটা তেমন একটি নেই অ্যানালাইজ করার মতো। এই স্টকটি বেটার আপনি ফান্ডামেন্টাল দিকগুলো ভালো করে দেখে নেবেন এই স্টকটিতে যদি আপনি ইনভেস্ট করতে চান। আর ট্রেডিং করতে চাইলে এই স্টকটি এখন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এটি একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে এবং এই প্যাটার্নটি যদি ব্রেকআউট করে, এই প্যাটার্নটি ব্রেকআউট হবে 83। এখান থেকে দেখুন রিজেকশন হয়েছে, গতকালকেও এটি রিজেকশন হচ্ছে। এই জায়গাটাতে একটা বাধা পাচ্ছে। এটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয় নেক্সট উইক কিংবা নেক্সট ট্রেডিং সেশনে যে কোনো দিন যদি এটি ব্রেকআউট হয়, তাহলে এটার পরবর্তী টার্গেট হবে 90। এই জোনটাতে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 88 থেকে 19 এবং এর পরে কিন্তু এটা একটা লং র্যালি করার সম্ভাবনা আছে এবং আপ টু 102 পর্যন্ত যেতে পারে। শর্ট টার্ম আমি বলছি, লং টার্ম এই স্টকটি আপনি ফান্ডামেন্টাল অবস্থান দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এটি যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হয় এবং তাদের যদি আর্নিং ভালো থাকে এবং তাদের যদি ডিভিডেন্ড তারা কেমন দিচ্ছে সেটা আমরা যদি দেখি সব ডিটেলস, তাহলে স্টকটি আরও কতটা দূরে যেতে পারে সেক্ষেত্রে আপনি আরেকটু ভালো ডিসিশন নিতে পারবেন। আর যেহেতু এটি একটি নতুন কোম্পানি, আপনি লাস্ট 5 বছরের ডাটা এই কোম্পানির কালেক্ট করে আপনি দেখতে পারেন। এখন আমরা ডে চার্টে অ্যাডভেন্ট ফার্মার অবস্থান যদি দেখি, এই স্টকটিও ডে চার্টে বর্তমানে আপ ট্রেন্ডে আছে পিভট পয়েন্টের উপরে এবং 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপর অবস্থান করছে। আর এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে গিয়ে রিজেকশন হচ্ছে। তো এই স্টকটির এখন ফার্স্ট টার্গেট হতে পারে 27.5। এই জোনটাতে এসে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এবং পরবর্তী যদি এটা ব্রেকআউট করে তাহলে একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আবার দেখবে এবং আপ টু আগের যে হাই সেটি হয়তো চেস করবে 31। এই লেভেলে এসে আবার একটা বড় রকমের 30 থেকে 31 এই জোনটাতে এসে বড় রকমের একটা সেল প্রেশার ফেস করবে। স্টকটির এখন রিসেন্টলি ভলিউম বাড়ছে, সো আপনার কাছে যদি স্টকটি হোল্ড থাকে আপনি হোল্ডিংসে রাখতে পারেন।
আর স্টকটির এখন সাপোর্ট আমরা যদি বলি 25, এটি একটি স্ট্রং সাপোর্ট, এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট প্লাস পিভট সাপোর্ট এই পয়েন্টে। এখন আমাদেরকে এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন পূরবী জেনারেল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এখন আপ ট্রেন্ডে আছে, একটা রিটেস্ট দিচ্ছে এবং এই রিটেস্ট দিয়ে একটা রিভার্সাল আবার দেখবে এবং আবার একটা স্ট্রং প্রাইজেকশন আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে আমরা দেখতে পারি। আর এখন পূরবী জেনারেলের যে অবস্থানে আছে, পূরবী জেনারেল কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থান হয়েছে, কিন্তু এখনো মোমেন্টাম পাচ্ছে না। আপাতত এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, এটি কিন্তু 50 মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করেছিল কিন্তু সার্ভাইভ করতে পারেনি। এখন এখান থেকে আবার একটা হয়তো শক্তি নিয়ে নতুন করে এসে এটির পরবর্তী টার্গেট হবে 32তে এসে আবার একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং এর পরবর্তী জার্নি হবে 38। সো আপনার যদি শর্ট টার্ম ট্রেড করার ইচ্ছা থাকে, এটি এখন 32 একটি সেল টার্গেট হতে পারে আপনার জন্য এবং সেকেন্ড টার্গেট হতে পারে 38। আর সাপোর্ট কথা বলতে গেলে সাপোর্ট এইখান থেকেই 26.5 থেকেই এখন সাপোর্ট নিয়ে উঠেছে, এখানে ফ্লোর প্রাইসও বিদ্যমান। সো এটা আমরা বলতে পারি স্ট্রং সাপোর্ট। তবে ফার্স্ট এখন যে সাপোর্ট, যেহেতু এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, 28ও এখন ফার্স্ট সাপোর্ট হিসাবে আমরা ট্রিট করতে পারি এবং পরবর্তী 27। এখন আমরা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান যদি দেখি, এই স্টকটিও কিন্তু আপ ট্রেন্ডেই আমরা দেখতে পাচ্ছি, উইকেন্ডে আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডেই বিদ্যমান। কারণ এই স্টকটি দীর্ঘ একটা লং কারেকশন দেওয়ার পর অনেক দিন ধরে অফ ট্রেন্ডে ছিল, এখন ট্রেন্ডে আসার চেষ্টা করছে। এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে, কিন্তু 50 এক্সপোনেনশিয়াল থেকে রিজেকশন হচ্ছে। সো এই স্টকটির জন্য এখন আসলে 37-এর উপরে দাঁড়ানোটা হচ্ছে এটার জন্য এখন চ্যালেঞ্জ। 37-এর উপর যদি এই স্টকটি দাঁড়িয়ে যায় তাহলে পরবর্তী টার্গেট হবে 44 এবং এর পরবর্তী টার্গেট হবে 48। সো আপনার জন্য এখন ফার্স্ট টার্গেট হতে পারে 44.3 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 48.9। এই জোনটা এখন একটা চ্যালেঞ্জিং জোন, এখন এটি রেডি হচ্ছে অ্যাজ এ সেক্টর। আপনি দেখুন সেক্টরও ভালো করবে সামনে, আর সেক্টরের সাথে সাথে এই স্টকগুলো আবার নতুন করে একটা প্রাইস অ্যাকশনে যাবে বলে আমরা আশা করছি। আর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্রেকআউটও এই স্টকটি করেছে। এখানে আমরা যদি একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করি, এই চ্যানেলটি কিন্তু ব্রেকআউট করেছে। সো এই স্টকটি এখন কিন্তু একটা শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু এখনো মোমেন্টাম পাচ্ছে না ওভারঅল মার্কেট এবং এই সেক্টরের কারণে। এই সেক্টরটি একটি রিটেস্ট দিচ্ছে, আমি আপনাকে একটু সেক্টরটিও দেখিয়ে দিচ্ছি। এই সেক্টরটি আমরা যে ট্রেন্ড লাইনটি ড্র করেছি, এটি কিন্তু ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে এখন একটা রিটেস্ট দিচ্ছে। আশা করি আপনি পরবর্তী ট্রেডিং সেশনগুলোতে ইন্স্যুরেন্স সেক্টরে মোটামুটি একটা ভালো প্রাইস অ্যাকশন হয়তো দেখতে পাবেন, কিংবা নেক্সট উইকে না হলেও পরবর্তী উইকেও এটি করার সম্ভাবনা আছে। এবং আপাতত সেক্টর টার্গেট হচ্ছে 51, এখানে এসে একটা চ্যালেঞ্জ সেক্টরের ফেস করবে এবং এটি ব্রেকআউট করলে ইন্স্যুরেন্স সেক্টরে আপনারা আগে যে প্রাইস অ্যাকশন দেখেছেন সেরকম একটা গতি আপনারা পাবেন ইন্স্যুরেন্স সেক্টরে আশা করছি। এখন আমাদেরকে এক বন্ধু মালেক স্পিনিং মিলস লিমিটেড নিয়ে জানতে চেয়েছেন। মালেক স্টকটি আমরাও হোল্ড করছি। এখন এই কোয়ার্টারে তাদের ইপিএস কিছুটা নেগেটিভ আসার কারণে এখন বর্তমানে স্টকটি আবার অফ ট্রেন্ডে চলে গেছে। স্টকটি কিন্তু কিছুটা মোমেন্টাম পাচ্ছিল এবং ভলিউমও বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু এখন এই নিউজটি এসে কিন্তু আবার এই স্টকটি অফ ট্রেন্ডে চলে গেছে। তবে স্টকটি ধারাবাহিকভাবে ভালো একটা পারফর্ম করে, আমরা এর আগে দেখেছি তার যে হাইটি ছিল প্রায় 43 কিংবা 44 পর্যন্ত হিট করেছিল, হিট করে আবার একটা কারেকশন দিয়েছে। এই স্টকটি কিন্তু এখন ডিমান্ড জোনেই অবস্থান করছে, কোনো কারণে তাদের বিজনেস অ্যাক্টিভিটিস লাস্ট কোয়ার্টারে তারা ভালো করেনি, যার কারণে এখন একটু টাইম নিতে পারে। তবে স্টকটি আবার গ্র্যাজুয়ালি তার প্রিভিয়াস যে হাই সেটিকে চেস করবে, কারণ ফান্ডামেন্টালি এটি অনেক স্ট্রং কোম্পানি। এখন একটু টাইম নিলেও এই স্টকটি সামনে ভালো করবে বলে আশা করছি। এছাড়াও আমরা যদি টেক্সটাইল সেক্টরের দিকে তাকাই, টেক্সটাইল সেক্টরও কিন্তু একটা ডিপ্রেশনে আছে, লং ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সেক্টরটি সামনে আবার আপ ট্রেন্ডে আসবে এবং আপ ট্রেন্ডে আসলে এই স্টকগুলো আবার পারফর্ম করবে। এছাড়া আপনি এসকে ট্রিমস নিয়েও জানতে চেয়েছেন। এসকে ট্রিমসও আশা করছি একই অবস্থানে, তবে স্টকটি এখন কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। আমরা উইকলি চার্টে এটি দেখছি, ডে চার্টে হয়তো আপ ট্রেন্ডে অলরেডি পৌঁছে গেছে। ডে চার্ট যদি আমরা একটুখানি দেখে নিই, ডে চার্টেও
স্টকটি ইয়েস ডে চার্টে কিন্তু 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। এখানে কিছুটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি। স্টকটি একটা মোমেন্টাম পেয়েছিল, মোমেন্টাম পেয়ে কিন্তু আবার একটা কারেকশন দিয়েছে, এখন আবার নতুন করে একটা রিভার্সাল করতে পারে। তো এই স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট যেটি চ্যালেঞ্জ সেটি হচ্ছে 27 থেকে 27.5। এই জোনটাতে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ফেস করবে, ফেস করে এটা পরবর্তী টার্গেট হতে পারে 30 পর্যন্ত। আর সাপোর্ট নিয়ে বলতে গেলে এখন স্টকটির জন্য 24.3 একটি এন্ট্রি পয়েন্ট, আর এখানে 23.4 এটি একটি এন্ট্রি পয়েন্ট। সো 24.5 এবং 23.4 এই জোনটা হচ্ছে সাপোর্ট জোন, এবং এখান থেকেই কিন্তু এটা রিভার্সাল করছে। এখন আমরা ডিএসএসএল এর অবস্থান যদি দেখি, এই স্টকটিও কিন্তু অফ ট্রেন্ডে আছে, এটি ফ্লোর প্রাইসে ট্রেড হচ্ছে না ডিউ টু সেক্টর। যেহেতু ডিপ্রেশনে আছে সেক্টর, এখন মুভমেন্ট যদি যায় আবার আপ ট্রেন্ডে যায়, তাহলে কিন্তু এই স্টকগুলো আবার গতি পাবে বলে আশা করছি। সো সামনের দিনগুলোতে টেক্সটাইল সেক্টর ভালো করার সম্ভাবনা বেশি, কারণ বাংলাদেশে রিসেন্টলি আমরা যে ডাটা পেয়েছি তাতে এক্সপোর্ট কিন্তু গার্মেন্টস সেক্টরে অনেক বৃদ্ধি পেয়েছে, এবং এই কোম্পানিগুলো আশা করছি ভালো পারফরমেন্স করছে। তাদের আর্নিং যদি ভালো আসে এবং তারা যদি ভালো ডিভিডেন্ড দেয়, আবারও টেক্সটাইল সেক্টরটি আগের মতো পারফরমেন্স করবে বলে আমরা আশা রাখি। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই স্টকগুলো নিয়ে। আপনারা আপনাদের ওপিনিয়নগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।